শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ ফর টুডে ইউনিট 39 লেসন 1 নিয়ে কথা বলবো। আমরা এই ক্লাসের আগেও গত ক্লাসগুলোতে আমরা বলেছি যে ইংরেজিতে ভালো করতে হলে বা ইংরেজি যে তোমাদের সিলেবাস আছে, সিলেবাসে যতগুলো প্রশ্ন আছে সবগুলো উত্তর দিতে হয়, তাহলে অবশ্যই ইংরেজিতে প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদেরকে জানতে হবে। যদি তোমরা অর্থ জানতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার দিতে তোমাদের সুবিধা হবে, তোমরা দিতে পারবে। এখন আমরা আজকে ইউনিট 39 লেসন 1 এর একটা চ্যাপ্টার বা যে একটা টেক্সট আছে, অনুচ্ছেদ আছে, সেটা একটা এটা ফুল মিনিং কি, বাংলা কি বলতে কি বোঝায় বাংলায়, এবং এরপরে আমরা কিছু প্রশ্নের ব্যাখ্যা, তারপর হচ্ছে প্রশ্ন অনুশীলন করব। ঠিক আছে, আমরা প্রথমে দেখি যে এই ইউনিট 39 লেসন 1 এ কি বলা হয়েছে, প্যাসেজটা কি, টেক্সটটা কি, কোন সম্পর্কে, অনুচ্ছেদটি কোন সম্পর্কে বলা হয়েছে, এবং তাদের সেখানে হচ্ছে কোন কোন ওয়ার্ড আছে এবং তাদের মিনিং গুলো, অর্থগুলো আমরা দেখব। দেখো, প্রথমে বলছি ইট ইজ সামার। এই সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গরম, যেটা আমরা বাংলায় বলি গরমকাল। ঠিক আছে, গরমকাল বা গ্রীষ্মকাল। ঠিক আছে, এই সামার তার মানে হচ্ছে বলা, প্রথমে বলেছে এটা গরমকাল, ইট ইজ সামার, এটা হচ্ছে গরমকাল বা গ্রীষ্মকাল। দেখো, এটা একটা কাক এবং একটা মা কাক এবং তার বাচ্চাদের নিয়ে গল্পটা। মাদার ক্রো and her young crows are living in a nest. এখানে নেস্ট মানে পাখির বাসা। ঠিক আছে, এই নেস্ট মানে হচ্ছে পাখির বাসা বা বাসা, পাখির বাসা। ঠিক আছে, নেস্ট। তার মাদার, মা কাক, and her young, তার ক্রো, তার বাচ্চা কাক, আর লিভিং, বসবাস করে বা বাস করে থাকে in a nest, in a nest, একটা পাখির বাসা, একটা বাসায়। তাহলে মা কাক এবং তার বাচ্চারা একটা বাসায় থাকে বা বাস করে, বসবাস করে। দ্য নেক্সট, বাসাটা, ওই পাখির বাসাটা বা তা কাকের ওই বাসাটা ইজ অ্যাভব, অ্যাভব মানে উপরে, অ্যাভব উপরে। ঠিক আছে, অ্যাভব মানে উপরে, ইজ অ্যাভব হ্যাঁ উপরে, এ কর্ন, শস্য, কর্ন মানে শস্য, শস্য, কর্ন, সি ও আর কর্ন মানে শস্য। কর্নফিল্ড, শস্য ক্ষেত, ফিল্ড মানে ক্ষেত বা মানে আমরা যেটা ভুঁই বলি, ক্ষেত। শস্য ক্ষেতের উপরে এই বাসাটা ছিল, শস্য ক্ষেত, তার মানে ওই শস্য ক্ষেতের পাশে একটা কোন একটা গাছ আছে, আমরা পাখির বাসা সাধারণত গাছে দেখি, এবং এই গাছ ছিল এই ক্ষেতের পাশে, শস্য ক্ষেতের পাশে। সেই তোমার গাছটাতে একটা কাকের বাসা ছিল এবং সেখানে মা কাক এবং তার বাচ্চারা থাকতো। এভরি মর্নিং, প্রত্যেক সকালে, দেখা যায়, আচ্ছা গুড, এভরি মর্নিং, প্রত্যেক সকালে, মাদার ক্রো মানে মা কাক, এখানে এভরি মানে প্রত্যেক, ঠিক আছে, আর মর্নিং মানে সকাল, প্রত্যেক সকালে মাদার ক্রো মা কাক ফ্লাইজ উড়ে যায়, ফ্লাই মানে উড়া, ঠিক আছে, এফ এল আই এস, ফ্লাইজ মানে উড়ে যেত বা উড়া, ঠিক আছে, উড়া। ফ্লাইজ অ্যাওয়ে মানে উড়ে যায় তো বাইরে, টু গেট পাওয়ার জন্য, কর্ন শস্য, মা কাক প্রায় বাসায় বাইরে চলে যেত শস্য আনার জন্য, শস্য সংগ্রহ করার জন্য, শস্য পাওয়ার জন্য, তার মানে খাদ্য পাওয়ার জন্য। এখানে পাখিরা কিন্তু যে খাবার, এটা কিন্তু শস্য দানা বলে থাকি আমরা, শস্য দানা, সেটা হচ্ছে পাখিদের খাবার।
সে খাবার সংগ্রহের জন্য মা প্রত্যেকদিন সকালে মা কাক বাইরে চলে যেত খাবার নিয়ে আসতো। সে লিভস, সে চলে যেত, লিভ মানে ত্যাগ করা, ঠিক আছে, এল ই এ ভি ই এস, লিভস মানে ত্যাগ করা, ত্যাগ করা। সে লিভস দ্য ইয়ং ক্রোজ, সে তার বাচ্চাদের রেখে চলে যেত, ত্যাগ করে চলে যেত, রেখে চলে যাওয়া, ত্যাগ করা বা রেখে যাওয়া, হ্যাঁ, রেখে যাওয়া, ত্যাগ করা বা রেখে যাওয়া। তার মানে মা কাক তার বাচ্চাদেরকে রেখে যাইতো অন মর্নিং, অন এক সকালে, একদিন সকালে দা ফার্মার, ফার্মার মানে কৃষক, এখানে ফার্মার মানে কৃষক, ফার্মার মানে কৃষক, কৃষক। আমরা জানি যারা ফসল উৎপাদন কাজে ইনভলভ থাকে তাদেরকে আমরা কৃষক বলি। যারা শস্য উৎপাদন করে, শাকসবজি, ধান, পাট, এই যারা উৎপাদন করে বা যারা পরিচর্যা করে এদেরকে আমরা কৃষক বলে থাকি। এই ফার্মার, যেহেতু এটা শস্য ক্ষেত ছিল, তাহলে যে শস্য ক্ষেতটা আবাদ করেছে তাকে অবশ্যই কৃষক বলি আমরা। ওয়ান মর্নিং, একদিন সকালে দ্য ফার্মার, কৃষক, ওই যে পাখি বা কাক এবং মা এবং তার বাচ্চারা থাকতো যে বাসায়, সেই বাসার যে শস্য ক্ষেতের উপরে ছিল সেই ক্ষেতটা ছিল একজন কৃষকের। সেই কৃষক আসলো, কামস মানে আসা, টু চেক দেখতে, পরীক্ষা করতে, হিজ কর্ন তার শস্য ক্ষেত সে দেখার জন্য একদিন সকালে সে কৃষক আসলো, ভালো আসলো, ভালো। হি ডাজ নট, হি ডাজ নট সি, তিনি দেখতে পেলেন না, তিনি দেখতে পেলেন না, কে দেখতে পেল না? ওই কৃষক, কিন্তু সি মানে দেখা, হ্যাঁ, সি মানে দেখা, সি মানে দেখা, তিনি দেখতে পেলেন না। নেক্সট, এই যে পাখি কাক এবং মা কাক এবং তার বাচ্চা কাকরা যে একটা বাসায় থাকতো, সেই বাসাটা কিন্তু কৃষক যখন তার ক্ষেত দেখতে আসলো, তার সেটা, সেই বাসাটা সে দেখতে পাইলো না, ঠিক আছে, দেখতে পাইলো না, দেখতে পেল না। মাদার ক্রো ইজ নট, মাদার ক্রো মানে মা কাকটা ইজ নট ইন দ্য নেস্ট, ছিল না, ইজ নট হয় না বা থাকে না, এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। ইন দ্য নেস্ট মানে বাসায় মা কাক ছিল না। তাহলে কি হলো, মা একটা বাসায়, গ্রীষ্মকাল, ধরো এখন গ্রীষ্মকাল, এখানে মা কাক এবং বাচ্চা কাকরা একটা বাসায় মানে পাখির বাসায় থাকতো, বসবাস করতো। সেই বাসাটা ছিল একটা শস্য ক্ষেতের উপরে। প্রত্যেকদিন সকালে মা কাক খাদ্য সংগ্রহের জন্য তার বাচ্চাদের রেখে চলে যাইতো। একদিন সকালে ওই যে শস্য ক্ষেত যার ছিল, সে কৃষক, সে দেখতে আসলো তার ওই শস্য ক্ষেতটি, কিন্তু সে যে ওই পাশে বাসা ছিল, কাকের বাসা ছিল, সেটা সে দেখতে পেল না। মাদার কাকও বা মা কাকও সেদিন সেই বাসায় ছিল না। বাট দ্য ইয়ং ক্রোজ, কিন্তু ওই যে বাচ্চা কাকগুলো সি দা ফার্মার, কৃষককে দেখে ফেললো। কৃষক ওই বাসাটা দেখলো না, কিন্তু ওই বাসায় যে ছোট বাচ্চা মানে ছোট কাকরা ছিল, বাচ্চা কাকরা ছিল, তারা কিন্তু ওই কৃষককে দেখে ফেললো। কি বলেছে তারপরে? দে আর অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত হওয়া, এ অ্যাফ্রেড, এফ আর এ আই ডি, অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত হওয়া। তারা ভয় পেয়ে গেল, ভাবলো যে আমাদের কি মেরে ফেলবে, বা আমাদের বাসাটা কি ভেঙে ফেলবে, আমরা কি এখানে থাকতে পারবো না, এইভাবে চিন্তা করে তারা ভীত হয়ে গেল, ভয় পাইলো। হ্যাঁ, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া বা ভীত হওয়া, ভয় পাওয়া, ভয় পাওয়া। তোমরা ভয় পাও না এরকম? সেরকম ভয় পাওয়া বা ভীত হওয়া। তারা ভয় পেলো, বাচ্চা কাকগুলো ভয় পেলো। ইন দ্য আফটারনুন, আফটারনুন মানে বিকাল, আমরা বলেছি মর্নিং মানে সকাল, তাহলে আফটারনুন মানে বিকাল। ইন দ্য মর্নিং, বিকাল বেলায়, মাদার ক্রো কামস ব্যাক, ব্যাক মানে ফিরে আসা, বিএসসি কে ব্যাক মানে ফিরে আসা, বিএসসি মানে ফিরে আসা, ব্যাক মানে ফিরে আসা। মাদার ক্রো মানে মা কাকটি কামস আসলো, ব্যাক ফিরে আসলো, ফিরে আসলো। The young crows said,
ওই যে বাচ্চা কাকগুলো বললো ইজ ইট টাইম, এটা কি সময় হয়েছে, টু লিভ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। আমরা বলেছিলাম লিভ মানে ত্যাগ করা, চলে যাওয়া। ওই আগেই বলেছিলাম লিভ মানে ত্যাগ করা, দ্য নেস্ট বাসা। এখন কি সময় হয়েছে আমাদের এই বাসা ছেড়ে চলে যাওয়া? তার মানে তারা ভয় পাইলো কি, যে তারা যদি বাসা থাকে এবং এই কৃষক যদি তাদেরকে দেখে ফেলে তাহলে তাদের এই বাসাটা ভেঙে ফেলবে। যখনই তাদের এই বাসাটা ভেঙে ফেলবে তখন তারা কোথায় যেয়ে থাকবে? তাই বললো, তাই এই যে বাচ্চা কাকগুলো তার মাকে, মা যখন বিকানে আসলো তখন বাচ্চা কাকগুলো বললো আমাদের কি এখন কি চলে যাওয়ার সময় হয়েছে, যে আমরা অন্য জায়গায় বাসা করি, যেহেতু যদি আমরা এই বাসাতে আমাদের ভেঙে ফেলে। ঠিক আছে, এরপরে মাদার, মা এভাবে বলছে, মা বা বাচ্চা কাকগুলো এভাবে বলছে এটা কি সময় হয়েছে যে আমাদের এই বাসা ছেড়ে যাওয়া মা? তখন মাদার ক্রো সেজ, মা কাক বলল, নো, না, ইটস নট টাইম, সময় হয়নি, ইয়েট এখনো, ইয়েট মানে এখনো, হ্যাঁ, ইয়েট মানে এখনো, এখনো। মা বলতেছে না এখনো সময় হয়নি চলে যাওয়ার। আগে সেই কৃষক আমাদের বাসা দেখুক, দেখার পরে যদি সে ভেঙে দেওয়ার জন্য উদ্যত হয় তখন আমরা চলে যেতে পারি। যেহেতু সে দেখেনি, সেহেতু এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইতে না। তো আমরা এই গল্পটা পড়ে, এই প্যাসেজটা অনুচ্ছেদটি পড়ে প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানার চেষ্টা করলাম। এখন যদি এই প্যাসেজ থেকে প্রশ্ন আসে তোমরা অবশ্যই অ্যানসার করতে পারবে আমার ধারণা। আমরা আবার একটু এক একটা লাইন, প্রত্যেকটা শব্দের অর্থ আমরা দেখি, এবার প্রত্যেকটা লাইনের একসাথে করে অর্থ আমরা দেখব। ইটস সামার, এটা গ্রীষ্মকাল, মাদার ক্রো এন্ড হার ইয়ং ক্রো আর লিভিং ইন এ নেস্ট, মা কাক এবং বাচ্চা কাকরা একটা বাসায় বসবাস করে। দ্য নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, বাসাটা ছিল একটা শস্য ক্ষেতের উপরে। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে, মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু গেট কর্ন, টু গেট কর্ন, টু গেট কর্ন। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে, মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু গেট কর্ন, মা কাক প্রত্যেকদিন সকালে শস্য সংগ্রহের জন্য উড়ে যেত, দূরে যাইত। সে লিভস দ্য ইয়ং ক্রো, সে বাচ্চা কাকদেরকে রেখে যাইতো। ওয়ান মর্নিং, একদিন একদিন সকালে কৃষক তার শস্যকে দেখার জন্য আসলো। He does not see the nest, সে কৃষক বাসাটি দেখতে পেল না, পাখির বাসাটি দেখতে পেল না, কাকের বাসাটি দেখতে পাইল না। Mother crow is not in the nest, মা কাক ওই দিন বাসায় ছিল না। But the young crows see the farmer, কিন্তু বাচ্চা কাকগুলো কৃষককে দেখে ফেলেছিল। They are afraid, তারা ভীত হয়েছিল বা ভয় পেয়েছিল। In the afternoon, বিকাল বেলা, mother crow comes back, মা কাক ফিরে আসলো। The young crows say, বাচ্চা কাকগুলো বলল, it's time to leave the nest, it is time, is it time to leave the nest, এরকম, is it time to leave the nest, বাসা এখন কি সময় হয়েছে মা বাসা ছেড়ে যাওয়ার? Mother crow says, মা কাক বলল, no, no, না, it's not time yet, it এখনো সময় হয়নি। ওকে, আমরা বাংলা অনুবাদ ভালোভাবে দেখলাম। এখন তো আমরা পারবো সবাই যে কোন শব্দের অর্থ কি সেটা তো আমরা বলতে পারবো, এবং এরপরে যদি কোনো প্রশ্ন এই থেকে আসে তাহলে আমরা সহজে অ্যানসার দিতে পারবো। আচ্ছা, তোমাদের অনুশীলনের জন্য আমরা একটা প্র্যাকটিস করব। তোমাদের
পরীক্ষায় সাধারণত এরকম যে প্রশ্ন কয়েকটা আমরা তো পরীক্ষা নিয়ে যে 4 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের গেছে, 5 নম্বর অ্যাসাইনমেন্ট কিন্তু এই 39 নম্বর ইউনিট থেকে হবে। তোমাদের যে 5 নম্বর যে পরীক্ষাটা হবে, তোমরা অলরেডি 4 নম্বর পেয়েছো। 4 নম্বরের প্রথম যে সম্ভবত এরকম ছিল যে match the word of the column A with their meaning that is mentioned in the text column B, মানে A কলামের সাথে B কলাম মিলাইতে হবে, অর্থের মিল যেটা থাকবে সেটা মিলাইতে হবে। এরকম থাকবে, মনে করো কলাম A আর হচ্ছে কলাম B। কলাম B, হ্যাঁ এটা A কলাম, এটা B কলাম। প্রথমে আমরা কয়েকটা দেখব। সামার, এরপর দেখব নেক্সট, এরপর দেখব হচ্ছে ফার্মার, এরপর দেখব হচ্ছে ক্রো, এরপর দেখব হচ্ছে কর্ন দিলাম, এরপর ভার্সলি, তারপরে এই বাংলা সিজন, বাংলা সিজন, one kind of bird, harvest, grows, crops। আচ্ছা দেখো, আমরা একটু দেখি এই যে পাঁচটা শব্দ আমরা অর্থ জেনেছি না? সামার মানে কি বলেছিলাম? গ্রীষ্মকাল বা গরমকাল। নেক্সট মানে পাখির বাসা, ফার্মার মানে কৃষক, প্রো মানে কাক, কর্ন মানে শস্য। এগুলো তো আমরা জানা। এখন সামার মানে গ্রীষ্মকাল, এখানে দেখো এ পাশের অর্থ তোমাদের জানা আছে, আমি তোমাদের পড়ানোর ভিতরে কিন্তু সব বলে দিয়েছি। দেখো একটা দেখ কি, হোয়ার যেখানে, বার্ডস মানে পাখি, এই পাখি ইংরেজি কি বার্ডস, লিভ যেখানে পাখি বাস করে। আচ্ছা যেখানে পাখি বাস করে সেটা কি বলি আমরা? পাখির বাসা। তো সেই পাখির বাসাটা এটা ইংরেজি কি হবে? নেস্ট মানে পাখির বাসা। পাখির বাসা, যেখানে পাখির বাসা। এ বাংলা সিজন, একটা বাংলা সিজন বা সময়, এটা হচ্ছে বলে সিজন বলতে হচ্ছে কাল। আমরা যে ঋতু, সিজন মানে ঋতু, এই যে বাংলা 6টা ঋতুর কথা বলি না? গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে 6টা, এই 6টা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এর মধ্যে একটা সিজন হচ্ছে সামার বা গ্রীষ্মকাল। বাংলা সিজনের 6টা কালের মধ্যে একটা, তাহলে এই গ্রীষ্মকালের সাথে এই বাংলা সিজন যদি দেই এটা মিলবে। আর পাখির বাসা বলেছি এইটা, এই নেস্ট মানে পাখির বাসা, ভায়া বার্ড লিভ যেখানে পাখি বাস করে সেটা পাখির বাসা। এরপরে আছে দেখো ওয়ান কাইন্ড অফ বার্ডস, এক ধরনের পাখি। আমরা কাককে কাকের বাসা বলেছিলাম, আমরা পাখিও কিন্তু বলেছিলাম, কাক একটা পাখি। তাহলে কাক আছে কোন জায়গায়? দেখো এই যে ক্রো। তাহলে ওয়ান কাইন্ড, কাক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্ড, কাকও এক ধরনের পাখি।
হারভেস্ট মানে শস্য। দেখো আমরা কর্ন মানে বলেছিলাম শস্য, আর হারভেস্ট মানে হচ্ছে শস্য। তাহলে এই শস্যর সাথে এটা মেলবে না, এটা মেলবে, এটার সাথে এটা মেলবে, এটার সাথে এটা মেলবে, আর এটার সাথে এটা মেলবে। এরপরে দেখো আছে কর্ন, সরি ক্রো, ক্রো চলে গেছে, ফার্মার বাকি আছে ফার্মার। এই দেখো হু গ্রোস ক্রপস, হু যারা গ্রোস উৎপাদন করে, ক্রপস শস্য যারা ফসল উৎপাদন করে তাদেরকে কি বলি আমরা? আমরা ওই কিন্তু পড়ার মধ্যেই বলে দিয়েছি, বলেছিলাম না কৃষক। তাহলে এখানে কৃষক আছে দেখো ফার্মার, তাহলে এই ফার্মারের সাথে যাবে হু গ্রোস ক্রপস, যারা শস্য উৎপাদন করে তাদেরকে কৃষক বলে। তাহলে তোমরা এই দেখো আমি পড়ানোর মধ্যেই তোমরা কিন্তু এটা ধরে ফেলতেছো যে আমি কিভাবে এই, এটা কিন্তু আমার জানা ছিল না বা তোমাদেরও জানা থাকবে না যে এই পাশে কোন ধরনের শব্দ দেবে, কিন্তু সেটা কিন্তু আমরা পড়ার মধ্যেই একটা জেনে ফেললাম যে যে বার্ড এক ধরনের পাখি, পাখির বাসাও এক ধরনের, যেখানে পাখিরা বসবাস করে সেটাকে পাখির বাসা বলতেছি। তারপরে যে ফসল উৎপাদন করে তাকে আমরা কৃষক বলতেছি। তারপর হচ্ছে যারা যেটা শস্যকে হারভেস্ট, এটা শস্য বলতেছি যেটা ফসল। ঠিক আছে, ওকে আমরা আজকের এ পর্যন্ত থামবো। এর পরবর্তী ক্লাসে এটার উপরে আরো একটু আলোচনা করব, এবং পরবর্তীতে আরো কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু তোমরা অলরেডি 4টা পরীক্ষা দিয়ে ফেলেছো, সেখান থেকে হয়তো তোমাদের ধারণা হয়েছে। পরবর্তীতে আরো নতুন কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা থাকার মতো সম্ভাবনা আছে। ওকে, আর তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষাগুলো পাইছো, মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন, সেগুলো সুন্দর করে দেবে। এটাই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে এই পরীক্ষার রেজাল্ট উপর ভিত্তি করে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।